প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাস্টার শেষ পর্বের অর্থনীতি ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিল্প অর্থনীতির ৬ নম্বর অধ্যায়, যেখানে আমরা শিল্প পণ্যের দাম নির্ধারণের পদ্ধতি এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় হলো শিল্প পণ্যের দাম নির্ধারণ ধারণা। এরপরে আমরা আলোচনা করব শিল্প পণ্যের দামের বৈশিষ্ট্যগুলো। শিল্প পণ্য এই যে দাম নির্ধারণ হয় এর বিভিন্ন উদ্দেশ্যগুলো সম্পর্কে আলোচনা করব এবং সবশেষে আমরা চেষ্টা করব শিল্প পণ্যের দাম নির্ধারণের যে তত্ত্বীয় মডেলগুলো আছে, থিওরিটিক্যাল মডেল অফ প্রাইস ডিটারমিনেশন ইন ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স। প্রথমে আমরা দেখি শিল্প পণ্যের দাম নির্ধারণ ধারণাটা কি। শিল্প পণ্যের দাম নির্ধারণ বলতে আমরা মূলত যে বিষয়টাকে বুঝি সেটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান কর্তৃক যে পণ্যগুলো উৎপাদিত হবে সেই পণ্যগুলোর ইকোনমিক ভ্যালুয়েশন বা আর্থিক মূল্যমান। এই আর্থিক মূল্যমানটা আমরা সাধারণত প্রকাশ করি তার দাম দিয়ে, অর্থাৎ শিল্প পণ্যের দাম দিয়ে। বাজার জাতকরণের দৃষ্টিকোণ থেকে যদি আমরা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি বিক্রেতা যে পরিমাণ অর্থের বিনিময়ে তার উৎপাদিত শিল্প পণ্যগুলো বিভিন্ন জনের কাছে বিক্রি করে সেটাকেই আমরা বলবো শিল্প পণ্যের দাম। একই পরিমাণ অর্থ প্রদান করতে যদি ক্রেতা রাজি থাকে এবং বিক্রেতা যদি সেই পরিমাণ অর্থ গ্রহণ করতে রাজি থাকে তাহলে আমরা বলবো শিল্প পণ্যের দাম এক্ষেত্রে নির্ধারিত হয়ে যায়। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো শিল্প পণ্যের দাম হচ্ছে এই উৎপাদিত পণ্যগুলোর বিনিময়ে যে অর্থ দেওয়া হবে এবং এর মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের বাজারজাতকরণের যে ব্যয়টা, মুনাফা এবং বিভিন্ন প্রতিযোগী ফার্মের মোকাবেলা করা, এগুলোর উদ্দেশ্যে তার যাবতীয় যা ব্যয় হবে সেই ব্যয়টা উঠিয়ে আনতে পারে। তাহলে আয় ব্যয়ের দৃষ্টিকোণ থেকে শিল্প উৎপাদিত পণ্যগুলোর যে মূল্যমান নির্ধারিত হয়, যে আর্থিক মূল্যমান নির্ধারিত হয় সেটাকে আমরা বলছি শিল্প পণ্যের দাম। এবার আমরা আসি শিল্প পণ্যের দামের বৈশিষ্ট্যগুলো কি। শিল্প পণ্যের দাম বাজারের আর 10টি পণ্যের দামের মতো একই রকম নয়, এর কিছুটা ভিন্নতা আছে। সেই ভিন্নতাগুলো কি? শিল্প পণ্যের দাম আমরা আগে বলেছি শিল্প পণ্য উৎপাদিত হয় কেবলমাত্র ভোক্তার ভোগ্য দ্রব্যের চাহিদা মেটানোর জন্য নয়, বরং শিল্প উৎপাদিত পণ্যগুলো পুনরুৎপাদনের কাজেও সহযোগিতা করে। তাইলে শিল্প পণ্যের বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে, 1 নাম্বার, শিল্প পণ্যের দাম নির্ধারিত হবে, এর বিনিময় মূল্য থাকবে অর্থ বহির্ভূত কোনো বিনিময়ের মাধ্যমে শিল্প পণ্যের দাম নির্ধারিত হয় না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শিল্প পণ্যের দাম নির্ধারণের সময় এর বাজার ব্যবস্থাপনায় যারা থাকবে তারা শিল্প পণ্যের উৎপাদনের ব্যয় আদায় করা, মুনাফা অর্জন করা এবং প্রতিযোগী ফার্মগুলোর যে তাদের উৎপাদিত পণ্যের প্রতিযোগিতা মোকাবেলা করা, এগুলোর উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে শিল্প পণ্যের উৎপাদিত যে পণ্যগুলো যে ক্রেতারা পণ্যগুলো ক্রয় করবে এগুলো থেকে তারা উপযোগ গ্রহণ করবে। আর এই শিল্প পণ্যের উৎপাদিত পণ্যগুলো যদি পুনরুৎপাদনের কাজে সহযোগিতা করে তাহলে সেক্ষেত্রে তারা ওই উপাদানগুলোর মার্জিনাল প্রোডাক্টিভিটি অর্থাৎ প্রান্তিক উৎপাদনশীলতা তারা আদায় করার চেষ্টা করবে। এর বাইরে 4 নম্বর যেটা আমরা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি সেটা হচ্ছে শিল্প পণ্যগুলো ক্রয় বিক্রয় হবে এদের ক্রেতা এবং বিক্রেতার দাম নির্ধারণের মাধ্যমে, অর্থাৎ তারা যে দামটা নির্ধারণ করবে, ক্রেতা এবং বিক্রেতা পরস্পর দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারণ করবে সেই দামটাই বাজারে চালু থাকবে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সকল ব্যবসায়ী এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান শিল্প পণ্যের দাম নির্ধারণের সময় উপস্থিত থাকে।
প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো ক্রেতা এবং বিক্রেতাদের যে দর কষাকষির মাধ্যমে এদের দাম নির্ধারিত হয় এবং ব্যবসায়ী এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এই পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে তারাও অংশগ্রহণ করে। এরপরে আমরা আসতে পারি শিল্প পণ্যের দামটা অর্থের মাধ্যমে প্রকাশযোগ্য। অর্থ বলতে আমরা কেবলমাত্র যাবতীয় লেনদেনে যে অর্থ ব্যবহৃত হয় টাকা পয়সা ইত্যাদি নয়, বরং বিনিময়ের যে সমস্ত মাধ্যম চেক ড্রাফট ইত্যাদিকেও আমরা ব্যবহার করতে পারি। এগুলো মোটামুটি আমাদের শিল্প পণ্যের দামের বৈশিষ্ট্য। আমাদের আলোচনার 3 নাম্বার আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তৃতীয় পর্যায়ে আমরা, সেটা হলো শিল্প পণ্যের দাম নির্ধারণের উদ্দেশ্যগুলো কি কি। শিল্প পণ্যের দাম নির্ধারণের উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে শিল্প প্রতিষ্ঠান তার শিল্প পণ্য উৎপাদনের জন্য যে বিনিয়োগ করে থাকে সেই বিনিয়োগের উপর একটা নির্দিষ্ট মুনাফা অর্জনটা হচ্ছে তার লক্ষ্য। তাহলে আমরা বলতে পারি শিল্প পণ্যের দাম নির্ধারণের প্রথম উদ্দেশ্য হলো বিনিয়োগের উপর মুনাফা অর্জন। দ্বিতীয় উদ্দেশ্য থাকে বাজার সম্প্রসারণ। শিল্প পণ্য উৎপাদনের পর সে শুধুমাত্র এটাকে স্টক করার জন্য অথবা তার ইনভেন্টরিটাকে বড় করার জন্য শিল্প উৎপাদন করে না। শিল্প তার উৎপাদিত পণ্যটাকে বাজারজাত করতে চায় এবং বাজার যত বড় সম্প্রসারিত হবে তার মুনাফা তত বাড়বে, উৎপাদনের পরিমাণ তত বাড়বে। শিল্প পণ্যের দাম নির্ধারণের তৃতীয় উদ্দেশ্য হলো দামের স্থিতিশীলতা রক্ষা করা। দামের স্থিতিশীলতা, বাজারে যদি শিল্প পণ্যের দাম প্রতিনিয়ত উঠানামা করে তাহলে ফার্ম তার মুনাফাও প্রতিনিয়ত উঠানামা করবে। এই জন্য ফার্ম সবসময় চায়, শিল্প প্রতিষ্ঠান সবসময় চায় তার উৎপাদিত পণ্যের দাম স্থিতিশীল থাকুক। চতুর্থ যে উদ্দেশ্য থাকবে সেটা হলো ফার্মের বিক্রয় সর্বোচ্চকরণ। ফার্ম চায় এমনভাবে শিল্প পণ্যের দাম নির্ধারিত হোক যাতে করে সে তার বিক্রয়টা সর্বোচ্চ করতে পারে। এটাকে সেলস ম্যাক্সিমাইজেশন বলা হয়। অর্থাৎ উৎপাদিত পণ্য যত বিক্রি বাড়বে ততই তার প্রফিটের পার ইউনিট প্রফিটটা কমলেও তার মোট প্রফিটটা বেড়ে যাবে। এরপরে দাম নির্ধারণের আরেকটা উদ্দেশ্য হলো যে প্রতিযোগিতা মোকাবেলা করা। আমরা জানি শিল্প প্রতিষ্ঠান যখন সুপার নরমাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা অর্জন করে তখন তার উৎপাদিত পণ্যের বাজারে যদি কোনো ব্যারিয়ার না থাকে, প্রতিবন্ধকতা না থাকে, ফার্ম যদি অবাধে আসতে পারে তাহলে শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের পরিমাণ বেড়ে যায়, সরবরাহ বেড়ে যায়। এতে করে আবার দাম নিচের দিকে নামে, যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সাধারণত হয়ে থাকে। এই অবস্থাটা যদি হয় তাহলে ফার্মের প্রতিযোগীর সংখ্যা যদি বেড়ে যায়, শিল্প প্রতিষ্ঠানে যদি ফার্মের সংখ্যা বেড়ে যায়, প্রতিষ্ঠানের প্রতিযোগীর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে শিল্পের মুনাফার পরিমাণ কমে যায়। এই জন্য ফার্ম সবসময় চায় প্রতিযোগিতাকে মোকাবেলা করে, প্রতিযোগিতা ঠেকানো নয়, প্রতিযোগিতাকে মোকাবেলা করে কিভাবে সে তার উৎপাদিত পণ্যের মুনাফা বাড়াতে পারবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে কি দাম বিবর্জিত প্রতিযোগিতা মোকাবেলা করা। দাম বিবর্জিত মানে হচ্ছে যে কি এটাকে আমরা বলতে পারি প্রতিযোগিতা প্রতিহত করা অথবা মোকাবেলা করার উদ্দেশ্যে ফার্ম উৎপাদিত পণ্যের দামটা নির্ধারণ করবে। শিল্প পণ্যের দাম নির্ধারণের সপ্তম উদ্দেশ্য যেটা থাকবে সেটা হচ্ছে অস্তিত্ব রক্ষা করা, এক্সিস্টিং। অর্থাৎ এটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যদি হয় তাহলে শিল্প প্রতিষ্ঠানগুলো তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়। এই তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করতে গিয়ে ফার্মকে উৎপাদিত উপকরণগুলোর অথবা তার যে উৎপাদন ক্ষমতা, সেই উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহারের জন্য সে অনেক সময় তার চাহিদা বাড়ানোর চেষ্টা করে। এরপর যেটা আছে সেটা হচ্ছে বাজারে তার শেয়ারটাকে বাড়িয়ে দেওয়া। শেয়ার বাড়ানোর উপায় যেটা হলো সেটা হচ্ছে যে কি ফার্ম অনেক সময় তার উৎপাদিত পণ্যের জন্য অথবা তার ফার্মটাকে, শিল্পটাকে সম্প্রসারিত করার জন্য সে অনেক সময় বাজারে শেয়ার ছাড়ে। শেয়ার যদি ছাড়ে তাহলে ফার্মের দীর্ঘমেয়াদী উৎপাদন বেড়ে যেতে পারে,
ফার্ম এনলার্জ হয়ে যায়, এতে করে ফার্ম বাজারে তার যে পুরো যে শেয়ার সেটার মধ্যে তার অংশের পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ পুরো ক্ষমতার ভিতরে শিল্প পণ্যের টোটাল যে উৎপাদন হবে উৎপাদনে তার অংশায়নটা বেড়ে যায়, এতে করে তার লাভটাও বেড়ে যায়। একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো যে বাজার শেখে নেওয়া সর্বোচ্চকরণ করা, অর্থাৎ ফার্ম যখন বৃহৎ হবে আস্তে আস্তে তখন সে তার উৎপাদিত পণ্যটার মুনাফাটাকে শেখে নিতে চায়, বাজারে বিক্রয়টাকে শেখে নিতে চায়। এই হলো মোটামুটি আমাদের শিল্প পণ্যের দাম নির্ধারণের বিভিন্ন উদ্দেশ্যগুলো। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শিল্প পণ্যের দাম নির্ধারণের তত্ত্বীয় মডেল বা থিওরিটিক্যাল মডেল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে অধ্যায়টা আলোচনা করছি শিল্প পণ্যের দাম নির্ধারণের পদ্ধতি, এই পদ্ধতিটা হলো এই আমাদের তত্ত্বীয় মডেলের মাধ্যমে শিল্প পণ্যের দাম নির্ধারণ আমরা করে থাকি। এই দাম নির্ধারণের মূলত 4টা মডেল আছে। 4টা মডেলের মধ্যে আমরা এগুলো চিত্রভিত্তিক মডেল, এগুলো আলোচনা করব। আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হলো মুনাফা সর্বোচ্চকারী দাম নির্ধারণ। একটা ফার্ম শিল্প প্রতিষ্ঠান পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করে যাতে করে তার মুনাফাটা সর্বোচ্চ হয়, অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়। এই প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে আমরা কোন প্রফিটের কথা বলছি সেটা হলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এখানে মুনাফা সর্বোচ্চ তখনই হবে যখন ফার্মে অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আমরা চিত্রের মাধ্যমে সেটা ব্যাখ্যা করতে পারি। এটা হলো একটা চিত্র, প্রথম চিত্র 1। এই চিত্রের মধ্যে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে চিত্রের ভূমি উৎপাদনের পরিমাণ, এটা তো আমরা জানি। লম্বকে আমরা যেটা দেখাচ্ছি অর্থাৎ ভার্টিক্যাল এক্সিসে আমরা যেটা দেখাই সেটা হচ্ছে যে কি প্রফিট, রেভিনিউ এবং কস্ট। এটা হলো ফার্মের প্রাইস অথবা মার্জিনাল রেভিনিউ কার্ভ। এটাকে আমরা এআর কার্ভ বলতে পারি, এভারেজ রেভিনিউ কার্ভ বলতে পারি, কারণ আমরা জানি প্রাইস এবং এআর সমান হয়। আর এই কার্ভটা হলো মার্জিনাল কস্ট কার্ভ, এটা হলো এভারেজ কস্ট কার্ভ। এভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়েই চলে যায় মার্জিনাল কস্ট। এখানে দেখা যাচ্ছে যে কি ফার্মের যে শর্ত সেই শর্ত হচ্ছে এমসি ইকুয়াল টু এমআর। যেখানে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হবে সেখানে ফার্ম ভারসাম্য লাভ করবে। সেই সুবাদে আমরা বলতে পারি E0 বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করবে। এখানে তার দাম নির্ধারিত হয়েছে OP0 এবং পরিমাণ উৎপাদনের পরিমাণ নির্ধারিত OQ0। এই OP0 এবং OQ0 উৎপাদনের পরিমাণ নির্ধারিত হলে ফার্মের প্রতি ইউনিট প্রফিট হবে E0S। কেন? এটার কারণ হলো ফার্ম তার প্রফিট ঠিক করে এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্টের মধ্যে তুলনার মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে যে এই দুটোর পার্থক্য হচ্ছে E0S। প্রতি ইউনিটে যদি E0S পরিমাণ উৎপাদিত প্রফিট হয় তাহলে তার টোটাল প্রফিটের পরিমাণ হবে আমরা জানি TS E0 P0। এটা হবে ফার্মের টোটাল প্রফিটের পরিমাণ। তাহলে আমরা বুঝলাম মুনাফা সর্বোচ্চকারী ফার্ম অথবা অস্বাভাবিক মুনাফা অর্জনকারী কোনো শিল্প প্রতিষ্ঠান তার শিল্প পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করে যাতে করে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমান হয়। দ্বিতীয়ত এভারেজ রেভিনিউ এভারেজ কস্টের চাইতে যেন বেশি হয়। এই পার্থক্যটা, এই যে ব্যবধান, এই ব্যবধানটা যত বেশি হবে ফার্মের মুনাফা তত সর্বোচ্চ হবে। এইটা হলো একটা সহজ মডেল যে ফার্মের শিল্প প্রতিষ্ঠানের দাম নির্ধারণের। আমরা এবার যাব দ্বিতীয় মডেলে। দ্বিতীয় মডেলটা হলো আয় সর্বোচ্চকারী দাম নির্ধারণ। আয় সর্বোচ্চকারী দাম নির্ধারণ এই মডেলের মধ্যে যেটা বলা হয় সেটা হচ্ছে ফার্ম এমনভাবে তার উৎপাদিত শিল্প পণ্যের দাম নির্ধারণ করবে যাতে করে তার বিক্রয় আয়ের পরিমাণ বেড়ে যায়, আয় সবচেয়ে বেশি হয়। আয়কে আমরা যে রেখা দ্বারা দেখাই সেটা হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ হচ্ছে মোট আয়। মোট আয় সেই স্তরেই সর্বোচ্চ হবে যেখানে মার্জিনাল রেভিনিউ শূন্য হবে, অর্থাৎ টোটাল রেভিনিউর যে ঢাল, যে স্লোপ,
সেই স্লোপ যেখানে সর্বোচ্চ হয় সেখানে তার স্লোপ হচ্ছে স্লোপ 0। স্লোপ যদি 0 হয় মার্জিনাল রেভিনিউ হচ্ছে তার 0। তাহলে এমন ভাবে সে তার দাম নির্ধারণ করবে মার্জিনাল রেভিনিউটা 0 হয়, আর মার্জিনাল রেভিনিউ যদি 0 হয় এভারেজ রেভিনিউ তার চাইতে বেশি হয়ে যাবে। এটা হলো ফার্মের তৃতীয় মডেল। এই মডেলের মধ্যে আমরা একটা জিনিস খুব গুরুত্বের সাথে লক্ষ্য করি, সেটা হলো যে এভারেজ রেভিনিউটা অবশ্যই মার্জিনাল রেভিনিউর চাইতে বেশি হবে, এবং এটা তখনই বেশি হয় যখন ফার্ম শিল্প উৎপাদিত পণ্যটা হয়ে যাবে মনোপলি। এটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমরা আগে দেখিয়েছিলাম, সেখানে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ অথবা মার্জিনাল কস্ট সমান হয়ে যায়, কিন্তু এখানে মনোপলি বলে অর্থাৎ সে তার আয় সর্বোচ্চ করতে চাইলে তাকে মনোপলি সাব্যস্ত করতে হবে, তাকে বিবেচনা করতে হবে যে তার উৎপাদিত পণ্যটা হচ্ছে মনোপলি। সেই মনোপলিটা বিবেচনা করেই সে তার দাম এমন ভাবে নির্ধারণ করে যাতে এভারেজ রেভিনিউটা মার্জিনাল রেভিনিউর চাইতে বেশি হয় এবং তার উৎপাদিত পণ্যের এই দাম নির্ধারিত হবে এক্ষেত্রে P0 এবং উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়ে যাবে Q0। এই গেল আমাদের দ্বিতীয় মডেল, যেটাকে আমরা বলছি আয় সর্বোচ্চকারী বা টোটাল রেভিনিউ ম্যাক্সিমাইজিং প্রাইস ডিটারমিনেশন। আমরা এখন আরেকটা মডেলে যাচ্ছি। সেই মডেলটা হলো আমাদের লাভ লোকসান নিরপেক্ষ অবস্থায় দাম নির্ধারণ। অর্থাৎ ফার্ম এমন অবস্থা সৃষ্টি করতে পারে যেখানে সে এমন ভাবে দামটা নির্ধারণ করবে যাতে করে তার দাম লাভ এবং লোকসান কোনোটাই যাতে না হয়, যেটাকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে সেটাকে আমরা বলে থাকি যে স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্ম তার দাম নির্ধারণ করতে পারে। এটার চিত্রটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। চিত্রের ভূমি অক্ষে আগের মতো আমরা উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে পি আর সি প্রাইস রেভিনিউ এবং কস্ট পরিমাপ করেছি। এখানে দেখা যাচ্ছে যে এআর এভারেজ রেভিনিউ কার্ভ, মার্জিনাল কস্ট কার্ভ, এভারেজ কস্ট কার্ভ, আর এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রাইস এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কার্ভ। মার্জিনাল কস্ট কার্ভ মার্জিনাল রেভিনিউ কার্ভকে নিচের দিক থেকে সেট করেছে, সেটা হচ্ছে E0 বিন্দুতে। তাহলে E0 বিন্দুতে তার উৎপাদনের পরিমাণ হচ্ছে OQ0 এবং তার প্রাইস নির্ধারিত হয়েছে OP0 E0 বিন্দুতে। তাহলে এই অবস্থায় ফার্ম দেখা যাচ্ছে যে এভারেজ কস্ট এবং এভারেজ রেভিনিউ যেহেতু সমান হয়ে গেল, অতএব ফার্ম এটা হলো ফার্মের স্বাভাবিক মুনাফা। এই স্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্ম যদি চিন্তা করে না আমি এখানে প্রফিটের পরিমাণ বাড়ানোর চেষ্টা করব, তাহলে ফার্ম যে কাজটা করে সেটা হচ্ছে সে তার পণ্যের মধ্যে এক ধরনের ডিফারেন্সিয়েটেড করে, আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে কি বাজারের শিল্প প্রতিষ্ঠানগুলো একটা মার্কেটের একটা এক্সট্রিম পয়েন্টে পৌঁছিয়ে যাওয়ার পর অর্থাৎ পিক পয়েন্টে পৌঁছার পর সে তার মডেলটা চেঞ্জ করে, তার অবয়ব চেঞ্জ করে, প্যাটার্ন চেঞ্জ করে, তার প্যাটার্নগুলো চেঞ্জ করে, এগুলো চেঞ্জ করে সে দামের উপর একটা প্রভাব খাটায়। এটা যখন খাটানোর চেষ্টা করে তখনই সে পারফেক্ট কম্পিটিশন থেকে বেরিয়ে গিয়ে সে মনোপলি হয়ে যায়, আর যখনই মনোপলি হয়ে যাবে তখনই সে হয়ে যাবে তার এভারেজ রেভিনিউ রেখা হয়ে যাবে ডাউনওয়ার্ড স্লোপ। যখন এটা ডাউনওয়ার্ড স্লোপ হয়ে যাবে তখন তার আগের শর্ত যদি ঠিক থাকে তাহলে এভারেজ মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমতায় E0 বিন্দুতে আর ভারসাম্য হচ্ছে না, তখন তার ভারসাম্য হওয়ার চেষ্টা করবে কোথায়? সে ভারসাম্য লাভ করার চেষ্টা করবে E1 পয়েন্টে। পয়েন্ট E1 হয়ে যাবে তখন তার ভারসাম্য বিন্দু, কারণ ভারসাম্যটা তখন এসি এবং এভারেজ রেভিনিউ কার্ভের সমতার মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে। এই ক্ষেত্রে E1 বিন্দুতে ফার্মের উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়েছে Q0 Q1 এবং দাম নির্ধারিত হয়েছে P1। এখন আগের তুলনায় দামও বেড়েছে, উৎপাদনের বিক্রয়ের পরিমাণও বেড়ে যায়। যদি দুটোটাই বেড়ে যায়, দামও বাড়বে উৎপাদনের পরিমাণও বাড়বে, তাহলে ফার্মের টোটাল রেভিনিউ অনেকাংশেই বৃদ্ধি পাবে। এই অবস্থায় আমরা বলতে পারি
এভারেজ কস্ট এবং এভারেজ রেভিনিউ, এভারেজ কস্ট এবং এভারেজ রেভিনিউ সমতাবস্থায় ফার্ম নরমাল প্রফিট অর্জন করছে, কিন্তু তার বিক্রয়ের পরিমাণটা বেড়ে গেল, অর্থাৎ বাজারে তার শেয়ারের পরিমাণটা বেড়ে যায়। তাহলে আমরা তৃতীয় মডেলের মধ্যে যেটা পেলাম সেটা হলো লাভ লোকসান নিরপেক্ষ অবস্থায় ফার্ম তার মোট উৎপাদনটা অনেকাংশে বৃদ্ধি করতে পারে। এবার আমরা সর্বশেষ মডেলে যাব, সেটা হচ্ছে যে কি নির্দিষ্ট পরিমাণ মুনাফা সহ মোট আয় এবং মোট আয় সর্বোচ্চকরণ মডেল। একটা নির্দিষ্ট মুনাফাকে টার্গেট করে অনেক সময় ফার্ম চেষ্টা করে তার টোটাল রেভিনিউটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। এই টোটাল রেভিনিউটা বাড়ানোর মডেলটা একটু আগের তুলনায় একটু জটিল মডেল। সেখানে আমরা দেখাচ্ছি যে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে প্রাইস, রেভিনিউ এবং কস্ট। এখানে দেখা যাচ্ছে যে মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ এই রেখাকে E0 বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে ইন্টারসেক্ট করলো, এর ফলে প্রাইস নির্ধারিত হয়েছে OR, OP0 দাম নির্ধারিত হয়েছে এবং উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়েছে OQ0। এখন যদি ফার্ম চিন্তা করে যে আমার নির্দিষ্ট মুনাফার পরিমাণ স্থির থাকবে, নির্দিষ্ট পরিমাণ মুনাফা আমার অর্জিত হবে, কিন্তু আমি মোট রেভিনিউটাকে, টোটাল রেভিনিউটাকে বাড়ানোর চেষ্টা করব, অর্থাৎ বিষয়টা একটু জটিল, যে নির্দিষ্ট মুনাফাটাকে ঠিক রেখে একটা মিনিমাম প্রফিট আমার ধার্য করে আমি চেষ্টা করবো যে আমার টোটাল রেভিনিউটাকে বাড়ানোর জন্য। তাহলে এই ক্ষেত্রে আমার দামটা নির্ধারিত হচ্ছে যে মার্জিনাল কস্ট, তখন সে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট রেখা আমাদের আগের যে শর্ত ছিল সেই শর্তগুলো তখন চলে যাবে আমাদের E0 থেকে, তখন হয়ে যাবে E1 বিন্দুতে। E1 বিন্দুতে উৎপাদনের পরিমাণটা নির্ধারিত হয়ে গেল OQ1 এবং দাম নির্ধারিত হয়ে গেল OP1। দাম আগে দাম ছিল আমাদের OP0, পরিমাণ নির্ধারিত হয়েছিল OQ0, এখন দাম নির্ধারিত হয়ে যাবে OP1, পরিমাণ নির্ধারিত হয়ে যাবে OQ1। এতে করে আমার প্রফিটের পরিমাণ আগে যা ছিল, যতটুকু প্রফিট ছিল এখনো ঠিক একই পরিমাণ প্রফিট আছে। আগে আমার প্রফিট ছিল RSTP0, RSTP0, এটা ছিল আগে আমার প্রফিট। এখন বর্তমানে আমার প্রফিট হবে ABCP1, E1 CP1। এই দুটো প্রফিটের পরিমাণ কিন্তু সমান। এই দুটো প্রফিটের পরিমাণ যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট পরিমাণ প্রফিটকে স্থির রেখে ফার্ম তার মোট টোটাল রেভিনিউটা বাড়ানোর চেষ্টা করেছে। কারণ এখানে দেখা যাচ্ছে যে কি যেই হারে দাম কমলো তার তুলনায় বিক্রয়ের পরিমাণ বেড়ে গেল। তো দাম যে হারে কমে, বিক্রয়ের পরিমাণ যদি তার চাইতে বেশি হারে বাড়ে তাহলে টোটাল রেভিনিউর পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পায়। তাহলে আমরা এই চারটা মডেল আজকে আলোচনা করলাম। এই চারটা মডেল থেকে আমাদের যে সারাংশ আমরা এই দাঁড়ালো সেটা হচ্ছে যে কি আমরা প্রথমে দেখলাম শিল্প পণ্যের দাম নির্ধারণ। এখান থেকে সাধারণ দাম নির্ধারণ, পণ্যের দাম নির্ধারণের সাথে শিল্প পণ্যের দাম নির্ধারণের যে ব্যতিক্রম সেটা আমরা আলোচনা করেছি। দ্বিতীয়ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে শিল্প পণ্যের দামের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। আর একটা হলো শিল্প পণ্যের দাম নির্ধারণের উদ্দেশ্য। এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। সেখানে আমরা এই বিষয়টাকে, শিল্প পণ্যের দাম নির্ধারণের উদ্দেশ্যটাকে যদি আমরা অন্যভাবে বলতে চাই তাহলে হয়তো বা এরকম বলতে পারি যে কোন কোন অবস্থায় ফার্ম দাম নির্ধারণের সিদ্ধান্তে উপনীত হয়, কোন কোন অবস্থায় ফার্ম দাম নির্ধারণ সিদ্ধান্তে উপনীত হয়। আর সর্বশেষে আমরা চারটা মডেল নিয়ে আলোচনা করেছি, যে মডেলগুলো শিল্প পণ্যের বিভিন্ন অবস্থায় শিল্প পণ্যের দাম নির্ধারণের তত্ত্বীয় মডেল হিসেবে পরিচিত। এখানে আমরা একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে চারটা মডেল কেন। শিল্প পণ্যের দাম নির্ধারণের জন্য আমরা যেমন
বাজার ব্যবস্থায় যখন পড়ি তখন সেখানে দেখা যায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার বা একচেটিয়ামূলক প্রতিযোগিতা, এমনকি দাম বৈষম্যকরণ, অলিগোপলি বাজার, বিভিন্ন বাজারে আমরা বিভিন্ন মডেলগুলো পড়ে থাকি। সেখানে অনেক সময় দেখা যায় যে একক কোনো মডেল আসলে কাজ করে না। মার্কেটে যদি বাজার ব্যবস্থায় যদি শিল্প পণ্যের ভোগের ক্ষেত্রে, চাহিদার ক্ষেত্রে, বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যদি একক ইউনিফর্ম আচরণ থাকতো, বাজার ব্যবস্থাটা যদি ইউনিফর্মিটি থাকতো, তাহলে আমরা হয়তো একক মডেল দিতে পারতাম। কিন্তু বাজারে টোটাল বিষয়টা ফার্ম তার দাম কোন জায়গায় নির্ধারণ করবে সেটা কিন্তু তার নিজের উপর নির্ভর করে না, সেটা বরং নির্ভর করে কোন অবস্থার সে মুখোমুখি হতে যাচ্ছে। একদিকে তাকে চিন্তা করতে হয় ইনপুট মার্কেটের অবস্থাটা কিরকম, উপাদান বাজারের অবস্থা কিরকম, এর বাইরে তাকে আবার চিন্তা করতে হয় উৎপাদিত পণ্যটা সে কোন বাজারে সরবরাহ করবে, সেই বাজারে ভোক্তাদের চাহিদা কিরকম, এরপর তার সাথে প্রতিযোগিতাকারীদের সংখ্যা কিরকম, প্রতিযোগিতার পাশাপাশি তারা যে উৎপাদিত পণ্যটা হচ্ছে তার বিকল্পের সংখ্যা কত, ভোক্তারা কোন ধরনের বিকল্প পণ্য পছন্দ করে, এই সব কিছু তাকে মাথায় রেখে তার পণ্যের দাম নির্ধারণ করতে হয়। এখন যেহেতু এই অবস্থাগুলোর ভেরিয়েশন হয়, উঠানামা করতে পারে, সেহেতু আমরা বলতে পারি আমাদের মডেলগুলোও একক থাকতে পারে না। এই জন্যই শিল্প প্রতিষ্ঠানে দেখা যায় তার পণ্য নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন মডেলের উদ্ভব হয়। এখানেও একটা প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে যে কি শিল্প পণ্যের দাম নির্ধারণে বিভিন্ন তত্ত্বীয় মডেল উপস্থাপন করা হয় কেন? এই প্রশ্নটার উত্তরও হবে এই চারটা মডেলের আলোকে আমরা বলতে পারি। অতএব শিল্প পণ্যের দাম সে তার মূল যে অবজেক্টিভস, তার ফার্মের যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে মেইনলি প্রফিট ম্যাক্সিমাইজেশন। অনেক সময় গ্রোথ ম্যাক্সিমাইজেশন হয়, অনেক সময় সেলস ম্যাক্সিমাইজেশন হয়। যেই উদ্দেশ্যই থাকুক না কেন, এই মডেলগুলো থেকে মূলত আসল যে তার উপযুক্ত মডেলটি সে গ্রহণ করে থাকে। তো আজকে আমরা মোটামুটি শিল্প অর্থনীতি মাস্টার শেষ পর্বে শিল্প অর্থনীতি, শিল্প পণ্যের দাম নির্ধারণে এই চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি আমরা পরবর্তীতে অন্যান্য মডেলগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই ক্লাসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।